ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই পরিবেশ আর উৎপাদনের যে চ্যাপ্টারে আছে ধান, যেগুলো থেকে তোমাদের আসতে পারে আমার আগের ভিডিওগুলো তোমরা শুনেছো, নিশ্চয়ই উপকার পেয়েছো এবং নিয়মিত তোমাদের যদি ওই প্রশ্নগুলো তোমরা ফলো করো তোমরা নিশ্চয়ই এগুলো উপকার পাবে। দেখো, আমি যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় আসবেই সেইগুলো কিন্তু তোমাদের পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখো, ধান সম্পর্কে পড়াবো। ধানের এখানে সেইভাবে কিছু নেই এই এটা ওটা। হ্যাঁ, ধান কাটার যে মেশিন, এখন তো আগে তো মানে ধান ঝাড়াই করে হতো, তা এখন বা হাতে করে তুলতে হতো, তা এখন কিন্তু সেটা ধান কাটার মেশিন নিয়ে কথা বলতে হলো, মানে আধুনিক যন্ত্র একটা, এটা নিয়ে আমি আলোচনা করছি। ওটার নাম কি? যে ধান কাটার মেশিন আছে তার নাম হচ্ছে হারভেস্টার। এটা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে ধান কাটার মেশিনটার নাম কি, বুঝতে পেরেছো? সেটা বলবে হারভেস্টার। এটা আবার শূন্যস্থানেও আসতে পারে। আধুনিক যুগে এটা দিয়ে কি করা হয় না, ধানগুলো কাটা হয়। দেখো, তারপরে নেক্সট পড়ে যাচ্ছি। তাহলে ওই হারভেস্টারটাই এখানে মেন জিনিসটা যেটা আমি পেলাম। হ্যাঁ, আর এগুলো তোমরা নিশ্চয়ই পড়লে অবশ্যই এগুলো পরীক্ষায় সব লিখতে পারবে, কেন এগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? কেন আমি আগের যে চ্যাপ্টার কিছু যেগুলো একদমই আসে 100%, সেইগুলোই তোমাদের কিন্তু আমি সব পড়িয়ে এবং উত্তরগুলো আমি বলে দিচ্ছি যে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা দেখো, বইটা ভালো করে ফলো করো, তাহলেই তোমরা এগুলো করতে পারবে। দেখো কি বলছে, খড় থেকে ধান আলাদা হয়। হ্যাঁ, বলছে ওটা সম্পর্কে কি করা যায়, ওই যে হারভেস্টার, না খড় থেকে ধানকে কি করা যায় না আলাদা করা যায়। দেখো, এক জায়গায় জড়ো করা যায়, সব এক মেশিনে হয়, বুঝতে পেরেছো? এই ঝাড়াগুলোকে একসঙ্গে ইংরাজিতে বলে হারভেস্টিং। ভীষণ ইম্পর্টেন্ট। আমি আগে তোমাদের হারভেস্টার সম্পর্কে পড়ালাম, যে ধান ঝাড়াই করার একটা যন্ত্র, ধান কাটার, তাই তো? এবার সেগুলো কি এক জায়গায় ধরো সেগুলো কাটা হচ্ছে, খড় থেকে ধান আলাদা করা হচ্ছে, তারপরে কি হচ্ছে সেগুলোকে আবার এক জায়গায় জড়ো করা হচ্ছে ধানগুলোকে, যে এই যে ব্যাপার ব্যবস্থাটা, সেটাকেই আমরা ইংরেজিতে কি বলি, হারভেস্টিং। আর ওই যন্ত্রটার নাম কি, হারভেস্টার। এটা কিন্তু তোমাদের আসবেই, ধরে নাও, ঠিক আছে? এইখান থেকে আমি ব্যাকেট দিয়ে দিলাম, তা হারভেস্টিং কি এটা কিন্তু আসবেই পরীক্ষায়। ধান কাটা হচ্ছে, ঠিক আছে, খড় থেকে ধান আলাদা করা হচ্ছে, এক জায়গায় জড়ো করা হচ্ছে, এই যে পদ্ধতি সেটা হচ্ছে হারভেস্টিং, আর এই যন্ত্রটার নাম হারভেস্টার, মনে থাকবে। আর এখান থেকে কিছু, হ্যাঁ আরও একটা আছে, যে যে চাষ করে, এই যে এইটা আছে, যে চাষ করে তাকে ইংরাজিতে টিলার বলা হয়, এটা আসতে পারে তোমাদের। আর জমি চাষার যন্ত্রটাকে পাওয়ার টিলার বলা হয়, মনে থাকবে। পাওয়ার মানে কি, পাওয়ার টিলার কেন বলছে, তাহলে যে চাষ করে চাষি তাকে কি বলা হয়, টিলার, মনে থাকবে। এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি লাল দিয়ে। আর পাওয়ার টিলার মানে কি, বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে, ক্ষমতা বেশি, তাদের আমরা পাওয়ার টিলার বলি, তাই তো? তাড়াতাড়ি জমি চাষ করে ফেলে, তাদের আমরা এক কথায় কি বলে থাকি না, পাওয়ার টিলার বলে থাকি। তাড়াতাড়ি জমিটাকে এরা কি করে না, চাষ করে। হয়ে গেল। এবার দেখো নেক্সট পড়ায় যাচ্ছি। তাহলে ওখান থেকে আমরা কি কি পেলাম, এই যে পাতাটা পড়লাম 98 পাতা, তাহলে কি কি পেলাম বলবে, আর হারভেস্টার, তাই তো? হারভেস্টার কি বলে দিয়েছি, যে আধুনিক ধান কাটার যন্ত্র, যেটা দিয়ে ধান জড়ো করা হয়, ধান খড় থেকে ধান আলাদা করা হয়, এটা হারভেস্টার। এবং এই যে পদ্ধতি সেটা হলো হারভেস্টিং, ঠিক আছে? একটা পেলাম। পাওয়ার টিলার কি না, টিলার মানে হচ্ছে যে চাষ করে চাষি, তাকে টিলার বলা হয়। আর যে মেশিনের সাহায্যে কাটা হয়, পাওয়ার মানে ক্ষমতা, সেটা হচ্ছে পাওয়ার টিলার। হ্যাঁ, মনে থাকবে। তাহলে এই 98 পাতাটা আমি পড়িয়ে দিলাম। এবার দেখো, ওই পরিবেশ উৎপাদনের মধ্যেই আবার 99 পাতায়, দেখো 99 পাতা দেখতে পেয়েছো? এই 99 পাতায় কি আছে, মানুষে টাঙা নাগন আছে। এগুলো থেকে কিছু কিছু আসতে পারে বলে এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে দেখো কি হবে, হারভেস্টার ব্যাপারটা কি আমি তাহলে আলোচনা করে দিলাম,
ঠিক আছে, দেখো এখানে ছবি দিয়েছে কিভাবে এ করা হয়, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আগেকার দিনে তো এইভাবে করা হতো, মানুষ টেনে এইভাবে করা হতো, বোঝা গেছে? আচ্ছা দেখো তারপরে কি বলেছে, দেখো দাঁড়াও, এই যে এইভাবে করা হতো আগেকার দিনে, তা এখন কিভাবে করছে পদ্ধতি, এই হারভেস্টার যেটা বললাম তোমাদের। হ্যাঁ, এইগুলো যাদের ধরো এগুলো একটু ব্যয় তো সাপেক্ষ বটেই, সেগুলো শহর থেকে এগুলো ভাড়া করে আনতে হয়, শহর থেকে ভাড়া করে আনা হয়, তাই তো। আর লাভ তো এগুলোতে আছেই। কী লাভ এখানে বলে দিয়েছে দেখো, আমি যে মেইন পড়া সেটাই তোমাদের পড়ছি, এগুলো তো শুধু শুধু পড়ে লাভ নেই, যেগুলো মেন পড়ার বিষয় যেগুলো আসতে পারে সেগুলোই আলোচনা করব। দাঁড়াও কি বলেছে, হ্যাঁ চাষের কাজে মেয়েদের বুদ্ধিতে চলেছিল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্টটা খুঁজছিলাম তোমাদের কোথা থেকে বলা যায়, বুঝতে পেরেছো তো। এই দেখো, যে কাদের বুদ্ধিতে চাষ প্রথম শুরু হয়েছিল, এটা আন্ডারলাইন করে দিলাম। এটা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে পরীক্ষায়, যে মেয়েদের বুদ্ধিতেই মানে চাষটা প্রথম শুরু হয়েছিল। পুরুষরা তখনকার দিনে শিকার করতো শুধু, বনের ফল পাতা এগুলো আনতো, আর মেয়েরা ঘর সামাল দিত, ঠিক আছে। তার মধ্যেই তারা দেখলো যে বীজ ফেলে গাছ হচ্ছে, এবং সেই গাছ যত্ন করলে বড় হচ্ছে এবং খাওয়ার শস্য পাওয়া যাচ্ছে। তাহলে পুরো মেয়েদের বুদ্ধিতে, মেয়েরা যেহেতু সবসময় বাড়িতে থাকতো আর পুরুষেরা বাইরে ফল টল আনতে যেত, তাই মেয়েরা যখন দেখলো যে তারা যা খাচ্ছে সেই বীজগুলো যখন মাটিতে ফেলছে সেখান থেকে গাছ হচ্ছে, এবং সেই বুদ্ধি থেকে তাদের ওই চাষের ভাবনাটা এলো, তাই তো, শস্য পাওয়া যাচ্ছে। মনে থাকবে এটা? তাহলে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট বলে এই চ্যাপ্টার এই পাতার মধ্যে যেটা আছে 99 পাতায় সেটা আমি বলে দিলাম। পরেরটা দেখো কি বলছে, সহজে খাবার শস্য পাওয়া গেল। এই জন্য কি হলো, সহজেই খাবার শস্য পাওয়া গেল। তারপর দেখা গেল যে ভালো করে মাটি কুড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়। তারপর কাঠের নাঙল এলো। হ্যাঁ, মানুষ সেই কাঠের নাঙলে চেপে বসলো, একজন কি করতো টানতো, আর একজন কি গরু মহিষ ঘোড়া এদের দিয়ে কাজটা করানো যাবে, তাদের খড় খাইয়ে রাখা যাবে, নিজেরা শস্য পাওয়া যাবে। বোঝা গেছে? এগুলো আন্ডারলাইন করে দিলাম তোমাদের। তাহলে মেয়েদের বুদ্ধিতে কিভাবে চাষ হলো, এটা একটা তোমাদের ইম্পর্টেন্ট আসতে পারে। আর আগেকার দিনে কাঠের লাঙলে কিভাবে করা হতো, এই যে সেখানে বলেছে যে কাঠের লাঙল ছিল যখন মানুষ চেপে ধরতো একদিকে, এখানে ওপরে ছবি দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই ওপরে ছবিটা দেখবে যে একদিকে মানুষ, এই দেখো এখানে দেয়া আছে ছবিটা, এই দেখো দেখতে পেয়েছো, এখানে ছবিটা দেয়া আছে, একদিকে চেপে ধরছে আর একদিক নিচের দিকে আছে ছোটো দিকটা, এবং তখন মানুষ হাঁটছে সেই ছুচলো দিকটা দিয়ে মাটি কেটে কেটে বেরোচ্ছে, বুঝতে পেরেছো? এখানে ছবিটা দেয়া আছে, এই দেখো কিভাবে করা হতো। আর কি আছে, যে তারপর এক সময় মানুষ বুঝলো গরু মহিষ ঘোড়াদের দিয়ে কাজটা করানো যাবে, তখন তারা খড় খাইয়ে রাখা যাবে, নিজেদের নিজেরা শস্য পাবে। পরের দিকে গরু মহিষ এগুলো দিয়ে করা হতো, ঘোড়া এসব দিয়ে, গরু মহিষ দিয়েই মেন করা হতো, তাই তো। এবার তাদেরকে দিয়ে জমিতে তখন ওই লাঙল চাষ করা, মানে তারা চাষ করাতো। তার আগে মানুষ নিজেই টানতো। এই ওপরে ছবিটা দেখিয়ে দিলাম তোমাদের। এবং খড় খাইয়ে তাদের বড় রাখতো তাদের, এবং তারা সেই থেকে উপকারও পেত, শস্য পেত, তাই তো। আর এই পাতায় সেরমভাবে পড়া নেই, এই পাতা সম্পর্কে আমি তাহলে তোমাদের আলোচনা করে দিলাম, বুঝতে পেরেছো? নিশ্চয়ই আমি প্রশ্নগুলো সব বলেছি, এখান থেকে মেন দুটো প্রশ্ন পাওয়া গেল। একটা হচ্ছে যে মেয়েদের বুদ্ধিতে কিভাবে চাষ হয়েছিল, আমি আলোচনা করে দিয়েছি। আর একটা হচ্ছে তোমাদের যে কাঠের লাঙল কিভাবে ব্যবহার করতো, এখন কি দিয়ে হয়, তারপরে তখন গরু মহিষদের লাগানোর ফলে কি সুবিধা হলো, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। এই পাতাটা আমার আলোচনা করা হয়ে গেল। এবার দেখো আমি আসছি তোমাদের 100 পাতা, তাই তো। 100 পাতায় যে পড়াটা আছে দেখতে পাচ্ছ, 100 পাতায় কী আছে, সার আর কীটনাশক সম্পর্কে পড়া আছে। সার কীটনাশকটা আলোচনা করে দিই। দেখো যেগুলো মেন সেগুলোই কিন্তু আমি পড়বো, উল্টোপাল্টা পড়ে তো সময় নষ্ট করে লাভ নেই। দেখো কি বলছে এখানে, গরু গোবর দিলে ফলন ভালো বাড়বে। দেখো পোকা মারার বিষ কি দেওয়া হতো, হ্যাঁ গোবর সার মাটিতে দিলে কি হবে, পোষ মানালে তো একটা সুবিধা আছেই, তাদের থেকে তো আমরা দুধ এগুলো পাচ্ছি। এছাড়া তারা যে গোবর, মানে তাদের যে বর্জ্য পদার্থ, সেই গোবরটা যখন মাটিতে পড়ছে তখন সার হিসাবে কাজে লাগে গোবর সার, তাই তো, গোবর সার। দেখো এখান থেকে পড়া আছে মেন, যে গোবর সার দিলে কি হবে, গোবর সার দিলে কি হবে,
না ভালো ফলন হবে। এছাড়া গরু তো লাঙল টানতেও কাজে লাগে না, তাই তো? গরুরা কোথাও বিশ্রাম নিত যখন, তখন কি হলো, সেখানে বলছে সেখানে তারা কি করতো, ভালো ফলন হতো। কেন ফলন হতো? গরুরা বিশ্রাম নেওয়ার সময় তারা সেখানে মলত্যাগ করতো, তাই তো? সেই গোবরটা যেটা, সেটা মাটিতে পড়তো, সেখান থেকে সার হতো। বুঝতে পেরেছো? গরুরা যে জায়গায় বিশ্রাম নিচ্ছে, হ্যাঁ, সেই জায়গা থেকে যদি পড়ে মাটিটা, সেই তাদের যে মলটা, গোবরটা, সেটা কি হবে, মাটিতে পড়ে। গোবর আমরা জানি ভালো সারের কাজ করে, হ্যাঁ, ভালো জৈব সার এটা একটা। এটা মাটিতে পড়ে ভালো সারের কাজ করতো, ফলনও পাওয়া যেত ভালো। ঠিক আছে, এবার দেখো আমি আরও ওঠাচ্ছি। দেখো কি আছে। দেখো এইখান থেকে মেন পড়া, এটা একটা নদীর ধার, দুপাশ থেকে লোক থাকে। 2-3 কিলোমিটার জায়গায় জঙ্গল কেটে চাষ করা হয়, তারপর বন আর মানুষ আছে তা জানে না আর কোথাও। ও মানে যে কোনো জায়গা, ধরো চাষ করতে গেলে কি, যে কোনো জায়গা যদি আমরা চাষ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের তো জানতে হবে যে সেইখান থেকে কি কতটা দূরে চাষের জমি পাওয়া যাবে না যাবে। এখানে সেটাই বলেছে যে নদীর ধার, দুপাশে লোক বা থাকে, আর 2 কিলোমিটার গেলেই জঙ্গল পাওয়া যাবে, তারপর বন এবং মানুষ কোথায় কী আছে না আছে তা সম্পর্কে তো অজানা। তা 20-30 কিলোমিটার বনের পাড়ে একদল মানুষ আছে, তার ওই রকম খানিকটা জায়গায় চাষ করে। হ্যাঁ, মানুষ যেখানেই থাকবে স্বাভাবিক সেখানেই কী হবে, চাষ হবে ভালো, তাই তো? মানুষ এইভাবে বিভিন্ন জিনিস মাটিতে করতে করতে, চাষ করতে করতে তারা বিভিন্ন রকমের ফসল ফলাতে লাগলো। প্রথমেই তো আর মানুষ শিখে যায়নি। প্রথম যুগে একই বিষয় নানাভাবে শিখেছে মানুষ। সার কীটনাশকের ব্যবহারের বিষয়ে কথাটা সত্যি। কীটনাশক ছিল তখন, সেগুলো ফিরে আসবে। কীটনাশক নিম পাতা ব্যবহার করতো। হ্যাঁ, কীটনাশক আগেকার দিনে তো আর এত কীটনাশক বেরোয়নি বাজারে যেসব এখন বেরিয়েছে, তখন তারা ওই নিম পাতাটাকে কীটনাশক রূপে ব্যবহার করতো। এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের একটা পয়েন্ট বলে দিলাম। বোঝা গেল এই চ্যাপ্টারগুলো সম্পর্কে? তাহলে 98, 99, 100 পাতা সম্পর্কে আলোচনা করে দিলাম আমি। তাহলে তোমরা এগুলো নিশ্চয়ই পড়বে ভালো করে। ইম্পর্টেন্ট যা যা আছে আমি পড়িয়ে দিলাম। এগুলো কী থেকে কী আসবে না আসবে, আমি কিন্তু কোনো উল্টোপাল্টা কোনো হ্যাজানো আমি পড়াই না। আমি যেগুলো করাই, যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ফলো করলে পরীক্ষায় এগুলো কমন পাবে। শূন্যস্থান বলো, টিকমারা বলো, সমস্ত কিছু পাবে এগুলো, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে দিও। আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে আরও সমৃদ্ধি করতে উৎসাহ দিও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। আমি আবার তোমাদের নতুন ভিডিও পড়ে শোনাবো, ঠিক আছে?